বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা নির্বাচনের দাবি জানাচ্ছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু নির্বাচনের আগে অনেক কিছু করতে হবে, অনেক শর্ত পূরণ করতে হবে, না হলে নির্বাচন হবে না, এরকম দাবিও কোনো কোনো মহল থেকে তোলা হচ্ছে। তো দেখতে পান নির্বাচন ডিসেম্বরে? মিস শিরিন সুলতানা। ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে বর্তমান যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে 5ই আগস্টের জুলাই আন্দোলনের শত শত শহীদের রক্তের বিনিময়, এই সরকারের প্রধান এজেন্ডাই তো হচ্ছে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, এবং গণতন্ত্রের প্রধান দাবি হচ্ছে, এবং এই সরকারের প্রধান দাবি হচ্ছে যে দেশের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া এবং সেই লক্ষ্যে নির্বাচনকে অনুষ্ঠিত করা। যে আমরা দীর্ঘদিন ধরে অবাক বিষয় লক্ষ্য করছি যে নির্বাচনের কথা বললেই এই সরকারের যারা শরিক আছেন তাদের মধ্যে কেন যেন একটা মিশ্র প্রতিক্রিয়া, বিপরীত ছায়া যারা আছেন তাদের মনে হচ্ছে মিশ্র বিপরীত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেটা আসলে খুবই দুঃখজনক। আমরা মনে করি যে তাদের প্রধান এজেন্ডাই হওয়া উচিত যে যত শীঘ্র সম্ভব সংস্কার, যে কথাটি তারা বলছে যে সংস্কার আগে নির্বাচন পরে। আমরা মনে করি সংস্কার একটি, বিশেষ করে বিএনপি বারংবার বলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে। এই নির্বাচন হয়ে গেলে যে সরকার আসবে তারপরেও কিন্তু সংস্কার চলবে, তার মানে সংস্কার কিন্তু থেমে থাকছে না। কিন্তু এই সংস্কারের নাম দিয়ে যদি নির্বাচনকে যেভাবে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা এখন লক্ষ্য করছি, যে নির্বাচনের কথা বললেই তারা বলছে যারা এমন একটা, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এমনভাবে আমাদের বিএনপিকে উপস্থাপন করা হচ্ছে যে আমরা নির্বাচনের কথা বলছি আর মনে হচ্ছে আমরা এই দেশের জনগণের শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে তারা এমনভাবে প্রচারণা নেমেছে যে নির্বাচনের কথা বলতেই আমরা পারবো না। কিন্তু আপনি আমি আজকে সকালবেলা আমি কয়েকটা ফোন পেয়েছি যেখানে আমার কিছু আমার ওয়েলউইশার যারা কবি সাহিত্যিক এই টাইপের যারা সুশীল বলেন, তারাও কিন্তু আমাকে বললো যে তোমরা নির্বাচনের বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছ না কেন? নির্বাচন তো হওয়া দরকার, কারণ এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আজকে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। আজকে আইন শৃঙ্খলা আপনি যেভাবে অবনতি ঘটছে, যেভাবে আমরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে আমরা আশা করেছিলাম যে একের পর এক উন্নতির দিকে যাবে, সেভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি না যে এই সরকার সেইভাবে দেশের অর্থনীতিকে সেভাবে নিয়ে যেতে পারছে। তা যেভাবে আমরা চতুর্দিক থেকে এই সরকারকে মনে হচ্ছে যে চতুর্দিক দিয়ে আটকে ফেলতেছে, সেখানে আমরা মনে করি যে এই দেশের এই পরিস্থিতিতে সরকারের উচিত যত শীঘ্র সম্ভব একটি গণতান্ত্রিক পন্থা একটি নির্বাচন দিয়ে তাদের সরে দাঁড়ানো। কারণ অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশের জন্য মঙ্গল নয়। আমরা দেখেছি 1991 সালে শাহাবুদ্দিন সরকারের যে আপনার যে এসেছিলেন, উনি কিন্তু 3 মাসের মধ্যে একটা জাতীয় নির্বাচন করতে পেরেছিলেন। এবং আমরা দেখেছি, আপনারা তো লক্ষ্য করবেন যে সেই 90-এর আন্দোলনে আমরাও একটা ভূমিকা রেখেছিলাম, এবং আমি তখন রোকেয়া হলের ভিপি ছিলাম, যে সেখানে আমাদের একটা প্রত্যাশা ছিল যে সকল রাজনৈতিক দলকে একটা মঞ্চে এনে আমরা বলেছি যে আমাদের একটাই দাবি যত দ্রুত সম্ভব তো একটা নির্বাচন পরিচালনা করা। এবং সেই লক্ষ্যে কিন্তু সেই সময় শাহাবুদ্দিন সরকারের তত্ত্বাবধায়ক সরকার সে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল। আমরা কিন্তু এরকমটাই প্রত্যাশা করেছিলাম। এবং এই এখনকার যে আমরা দেখি আপনার এই যে জুলাইয়ের 24 জুলাই আন্দোলনে ছাত্রনেতাদের মধ্যে আমি খুশি হয়েছি যে তারা আজকে সরকারের একটা অংশ হয়েছে, যেটা কিন্তু আমরা হইনি। আমরা 90-এর আন্দোলনে আমরাও কিন্তু এই সময় আমরা আন্দোলন করেছি। আমরা বরং আন্দোলন করে যখন দেখি কোনো রাজনৈতিক দলগুলোকে আমরা বরং একত্রিত করে আমরা বলেছি যে আপনারা এখন দেশ কীভাবে পরিচালনা করবেন আপনারা সেটা পরিচালনা করেন। আমাদের দায়িত্ব ছিল আন্দোলন পরিচালনা করা, একটা এরশাদের মতো স্বৈরশাসকের পতন ঘটানো, আমরা সেটা করে দিয়েছি। কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব আমাদের না। আমরা ছাত্রনেতারা আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছি, কিন্তু এখনকার ছাত্রনেতাদের দেখলাম যে আমাদের চেয়ে তারা অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি নিজেদের
ব্যাপারে অনেক সচেতন, তারা এই সরকারের অংশ হয়েছে এবং তারা আবার একটি নতুন রাজনৈতিক দলও গঠন করেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যারা তাদের সাথে ছিল সমন্বয়ক হিসেবে বা সমন্বয়ক সহসমন্বয়ক হিসেবে, তারাও এখন বলছে যে আমরা তো আন্দোলনে আমরা আপনাদের সাথে ছিলাম, কিন্তু আমরা তো বলি নেই, তখন তো আপনারা বলেন না যে আপনারা রাজনৈতিক দল গঠন করবেন, আপনারা এই সরকারের অংশ হবেন, তাহলে হয়তো আমরা আন্দোলনটা অন্যভাবে চিন্তা করতাম। তা আমরা যেটা বলতে চাচ্ছি যে বিএনপি বারংবার যেটা বলছে যে এই সরকারের উচিত সংস্কার যেগুলো একেবারেই দ্রুত সময়ের মধ্যে করা যায় সেই সংস্কারগুলো সম্পন্ন করে একটি জাতীয় নির্বাচনের তারিখ অন্তত, আপনি যেটা বলেছেন যে আমরা ডিসেম্বরে দেখতে পাচ্ছি কিনা, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি মনে করি যে সরকারের যে অবস্থা, কেউ কেউ মনে করেন যে ডিসেম্বরে নির্বাচন হলে সেটা আদায় করে নিতে হবে। হ্যাঁ, আমরা এমনি পাওয়া যাবে বলে মনে হয় না। সে আদায় করতে পারবে না আপনারা? আর আদায় করতে পারবো না কেন? অনেকে তো বলে যে বিএনপি এই সরকারকে টিকিয়ে রেখেছে, কারণ বিএনপির সমর্থন ছাড়া এই বিএনপির, আপনারা জানেন যে বিএনপির বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আমরা তাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছি এই সরকারকে, যে আপনারা দেশ পরিচালনা করেন, আপনারা যত দ্রুত সংস্কার করে আপনারা একটা জাতীয় নির্বাচনের আমাদের তারিখ ঘোষণা করেন। এখন এমন আমি আগেই বলেছি যে আমাদের পার্টির মহাসচিব যখনই বলছে বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই বলছে যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক, কিন্তু এমনভাবে বিএনপিকে জনসম্মুখে প্রচার করার চেষ্টা করা হচ্ছে যে আমরা মনে হয় জনগণের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, কিন্তু তা নয়। জনগণও কিন্তু এখন চাচ্ছে যে দ্রুত সম্ভব একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা, এবং সেটা ডিসেম্বরের মধ্যেই আমরা চাচ্ছি, আমরা আশাও করছি যে ডিসেম্বরের মধ্যেই হয়তোবা এই সরকার নির্বাচনে একটি তারিখ ঘোষণা করবেন। জি, আসবো আবার আপনার কাছে। রাশেদ খান, আপনার কাছ থেকে শুনতে চাই। বাট মিস শিরিন আক্তার যখন কথা বলছেন, একটা প্রসঙ্গ তুলছেন যে সমন্বয়কদের বা এই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে এখন অনেকেই বলছে যে আপনারা যদি দলই করবেন, আপনারা যদি সরকারই থাকবেন, তাহলে তো আমরা অন্যভাবে ভাবতাম। আর যেটা হবার সেটা তো হতোই, কারণ যে শাসক ছিল তার বিদায়টা অনিবার্য ছিল এবং কোনো না কোনো প্রক্রিয়ায় কোনো না কোনোভাবে কখনো না কখনো সেটা হতো, হয়তো 2 দিন আগে আর পরে। এবং আপনি তো পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলেন, বা এখন যারা এই যে যাদের কথা শিরিন আক্তার বললেন, তাদের প্রায় সকলেই কম বেশি আপনাদের সঙ্গেও ছিল এক আন্দোলনে বা সংগঠন হিসেবেও। তো আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। তৃতীয় মাত্রার সকল দর্শককে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, শুধুমাত্র সমন্বয়করা না, যদিও এই সময় যারা মূল নেতৃত্বের জায়গায় ছিলেন তারা যদি বলতেন যে আমরা এই আন্দোলন সফল হওয়ার পরে আমরা উপদেষ্টা হব, আমরা দল গঠন করব, আমরা ক্ষমতার স্বাদ ভোগ করব, তাহলে বিএনপিও সমর্থন দিত না, আমরাও দিতাম না, বাংলাদেশের কোনো জনগণই দিত না। একটা প্রেক্ষাপটে সবাই নেমে গিয়েছে। সেই প্রেক্ষাপটটা কি? দীর্ঘ 14-15 বছর ধরে আওয়ামী লীগের দমনপীড়ন, গুম, খুন, নির্যাতন, সর্বশেষ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 24 সালে আবার কোটা সংস্কার আন্দোলন এবং সেখান থেকে গণ অভ্যুত্থান। এই যে কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল, 8 দফা বা 9 দফা বা যে দফার দাবিতেই হোক না কেন, শেখ হাসিনা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা শুরু করেছিল। মূলত আন্দোলনটা শুরু হয় হত্যার প্রতিবাদে, যে আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো বাবার সন্তান হত্যাকাণ্ডের শিকার হোক, আর কোনো আপনার মানে কেউ স্বামীহারা হোক, এগুলো আসলে কেউ আর চায়নি। এই রক্ত মানুষকে ব্যাপকভাবে মানে মানে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। এই যে মানুষের হত্যাকাণ্ড, এগুলো আসলে মানুষের ভিতরে ব্যাপকভাবে ক্ষোভ তৈরি করেছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশে মানুষ রাজপথে নেমেছে, প্রতিবাদ করেছে। একটা পর্যায়ে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতন কিন্তু শুধুমাত্র এনসিপির যে কয়েকজন নেতা তারা করেনি, এর সাথে বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের প্রত্যেকটা মধ্যপন্থী দল, ইসলামিক দল, বাম প্রগতিশীল সবাই নেমেছে। আর শুধু কি রাজনীতিবিদরা না, এর সাথে সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, সাংবাদিক শক্তি, আইনজীবী শক্তি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে, অবশ্যই প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ নেমেছে। সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ সবাই নেমেছে। অর্থাৎ একটি গণ অভ্যুত্থানের যে চিত্র থাকা উচিত, যে উপাদান থাকা উচিত, আমরা প্রত্যেকটা জিনিস দেখেছি। ওই সময় যদি তারা বলতো, মানে যখন 1 দফার ঘোষণা দিচ্ছে, ওই 1 দফার ঘোষণার সাথে সাথে যদি লিখতো যে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন এবং আমাদের ক্ষমতায়ন, কেউ কি রাজপথে নামতো? শুধুমাত্র এই শেষ শব্দটা, এইটা শুনে বিএনপি সমর্থন দিত না, আমরা দিতাম না, কেউ দিতাম না। তো যাই হোক, সরকারের পতন যখন হয়ে গেছে, আমাদের 2জন ছাত্র উপদেষ্টা তারা মনে করেছে যে তাদের উপদেষ্টা হওয়া দরকার। ওই সময় আসলে একটি বাগড়া দিবে, ঝামেলা তৈরি হবে, কেউ করেনি, সবাই মেনে নিয়েছে। পরবর্তীতে চালাকি করে আরেকজন উপদেষ্টা বানানো হলো
একজনকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শুরুতে, চালাকি করে তাকে আবার উপদেষ্টা বানানো হলো। তো যাই হোক, তারা চালাকি করে 3 জন উপদেষ্টা হয়েছিল। যদি মানুষ জানতো যে একজন বিশেষ সহকারী হবে, একজন পদত্যাগ করবে, একটি দল গঠন করবে, সেটা কি পুরোপুরি চালাকির রাজনীতি বলা যাবে? অবশ্যই এটা চালাকির রাজনীতি, প্রতারণার রাজনীতিও বলা যায়। কারণ আপনি তো ওই সময় বলেন নাই যে আপনি উপদেষ্টা হবেন, আপনি তো বলেন নাই যে আপনি ক্ষমতায় যাবেন, আপনি তো বলেন নাই যে পুরো উপদেষ্টা পরিষদ আপনি তৈরি করবেন। এই যে বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদ না বিএনপির, না গণ অধিকার পরিষদের, না জামাতের, এই উপদেষ্টা পরিষদ একমাত্র এনসিপির। এবং প্রধান উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। সেই ছাত্ররা কারা? আসিফ, নাহিদ, মাহফুজ আলম, বৈষম্য বিরোধী যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় ছিলেন, যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছেন, তারা। সুতরাং এই সরকার এনসিপির সরকার, এটি স্বীকার করতে হবে। অনেকে তাদেরকে কিংস পার্টি বলে, কিন্তু আমরা কিংস পার্টি বলছি না। আমরা যেটি বলছি সেটি হলো যে একটি গণ অভ্যুত্থানের সরকার, এবং সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তারা ওই সরকারের সাথে সংশ্লিষ্ট। কিন্তু যখন তারা দল গঠন করলো তখন তাদেরকে অনেকে কিংস পার্টি বলছে। তো যাই হোক, আমরা যেটা মনে করি, নির্বাচন নিয়ে যে প্রশ্ন করলেন, যে নির্বাচনটা আসলে হওয়া দরকার। এখন নির্বাচনটা কখন হবে? জামাতের পক্ষ থেকে তারা কয়েকটি বক্তব্য দিয়েছে। একবার জামাতের আমির বললেন যে আপনার রমজানের আগেই, আগামী রমজানের আগে, মানে ফেব্রুয়ারির শুরুতে। বিএনপির পক্ষ থেকে বা আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, আমরা শুরু থেকে বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া দরকার। এবং সরকার বলছে যে ডিসেম্বর অথবা জুনে তারা ইলেকশন করবে। দেখেন, বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই জুনে ইলেকশন হয় না। ওই সময় ঝড় তুফান, কালবৈশাখী, ওই সময় আসলে মানুষকে ভোট কেন্দ্রে যাবে না। তার মানে কি? তার মানে ইলেকশন হওয়ার সবথেকে উপযুক্ত সময় হলো ডিসেম্বর। আর এটিও আমাদের মাথায় রাখা দরকার যে আমরা একবার বিজয় হয়েছি 71-এ, আবার দ্বিতীয় বিজয়ী হয়েছি আমরা এই 24-এ। আমার কাছে যেটি মনে হয় যে সবথেকে ভালো হতো যদি আগস্টে সরকার নির্বাচন করতে পারত। 1 আগস্ট, 5 আগস্ট, পরের বছরের 5 আগস্ট, যেহেতু করলো না, সেহেতু আমার কাছে মনে হয় যে অবশ্যই ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে আরেকটা বিজয় নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে দেখানো যে আমরা এমন একটি নির্বাচন করেছি, এই নির্বাচন আন্তর্জাতিক মানে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটি উত্তরণ ঘটলো। এক্স্যাক্টলি। তো এই নির্বাচনটা যদি সরকার ডিসেম্বরে করে, সরকারের জন্য ভালো হবে। অন্যথায় সমস্যা হলো যে যখন ডিসেম্বর অতিক্রম করবে, তখন বিএনপি মনে করবে যে সরকার হয়তো আরেকটি 1-11 সৃষ্টি করতে চাই, আমরাও একইভাবে মনে করব। কিন্তু সেটা বোঝার জন্য কি ডিসেম্বর পর্যন্ত, যদি আপনি ডিসেম্বর অতিক্রম করলেই মনে করেন, তাহলে ডিসেম্বর পর্যন্ত আপনাকে যেতে হবে? সেটার জন্য অবশ্যই ডিসেম্বর পর্যন্ত না, কারণ একটা ইলেকশনের স্কেজুল ঘোষণাগুলো তো 3 মাস সময় দিয়ে বা 2 মাস। তার মানে আমাদের অক্টোবর পর্যন্ত আমাদের দেখতে হবে। যদি অক্টোবরে তারা তফসিল ঘোষণা না করে, দেন রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে। আর এর মাঝখানের কর্মযোগ্য দেখে বোঝা যাবে যে সরকার কোন পথে হাঁটছে। সুতরাং সরকারকে অবজারভেশন করা, তাদের কর্মযোগ্য ফলো করা এবং চোখে চোখ রাখা যে সরকার কোথায় যাচ্ছে। মানে আমরা যারা সরকারের ভুল নিয়ে সমালোচনা করি আর ভালো কাজ নিয়ে প্রশংসা করি, অনেকে এটাকে পছন্দ করছে না। সবাই চায় যে আমরা সরকারের দালাল হয়ে যাই। কিন্তু আমি কি সরকারের সুবিধাভোগী? আমি কি সরকারের কাছ থেকে মন্ত্রিত্ব পেয়েছি? আমি কি সরকারের কাছ থেকে গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি? আমি কি তদবির বাণিজ্য করি? যারা এগুলো করছে তারা সরকারের সুবিধাভোগী। তারা মনে করে সরকার 5 বছর থাকলে তো ভালো, আমার জন্য লুটপাটের জন্য ভালো, দুর্নীতির জন্য ভালো, নিয়োগ বাণিজ্যের জন্য ভালো, ডিসি নিয়োগ দিতে পারবো, এসপি নিয়োগ দিতে পারবো, আমার মতো করে সরকারকে ব্যবহার করতে পারবো, আমার পুরো উপদেষ্টা পরিষদ আমার কথায় চলবে, আমার কথায় হাসবে, আমার কথায় নাচবে, কাঁদবে। এইগুলো যারা মনে করছে, তারা এইগুলো যারা সুবিধা পাচ্ছে, তারাই মূলত বলছে সরকার 5 বছর থাকুক। কিন্তু আমরা মনে করি এই ধরনের সরকার 5 বছর থাকলে অবশ্যই সংকট তৈরি হবে, এমনকি গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। জি, শিরিন সুলতান, আপনি শুনছিলেন, এবং রাশেদ খানের কথায় যেটা বেরিয়ে আসলো যে সরকার আসলে নিরপেক্ষ না। কারণ আগের যে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, বা একেবারে আপনি 90-এর যে কথা বললেন, 91-এর নির্বাচন, সেই সরকারগুলো একটা নিরপেক্ষ সরকার, এবং সেটাই সকলের দাবি। তো সরকার যদি নিরপেক্ষ নয়, আবার কিছু কিছু প্রশ্ন আপনিও তুলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এটা না, এগুলো নিয়ে সরকারের সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে আদৌ সরকার আসলে সক্ষম কিনা। আবার কেউ কেউ এখন অন্যান্য নির্বাচন, যেমন স্থানীয় সরকারের নির্বাচন দাবি করছেন আগে, জাতীয় নির্বাচনের আগে। কেউ কেউ এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের কথা বলছেন। আপনার কি মনে হয়? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা যেটা দেখছি, বা যেটা আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখছি, যে এই সরকারের উপদেষ্টা সহ এনসিপির বেশ কয়েকজন নাম এসছে, যারা ইতিমধ্যে তারা ওই আপনার
স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে ঢাকা সিটিতে উত্তর দক্ষিণে কাদেরকে তারা প্রশাসক হিসেবে নিয়োগ দিবে বা কাউন্সিলর নিয়োগ দিবে তাদের নিয়ে তারা দেখলাম যে তারা বাণিজ্য করছে এবং সেটা তো আপনার সোশ্যাল মিডিয়ায় একজন মানে বেশ জনপ্রিয়, তিনি একদম প্রমাণসহ কোন বাসায় কখন কিভাবে তারা টাকা নিচ্ছে, কিভাবে সাক্ষাৎকার নিচ্ছে, রাত দিন ভরে তাদের নাম উল্লেখ করে বলে দিয়েছে। তো এ থেকে বোঝা যায় যে তারা আসলে নির্বাচনটা না দিয়ে, বিশেষ করে যে যাদের কথা বলেছে যে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই কয়েকজন, তারা আসলে তাদের মুখ থেকে বারবার আসছে যে এই সরকারকে 5 বছর থাকতে হবে। যে কথাটি রাশেদ বললেন যে তাদের সুবিধা আছে, তারা চায় এই সরকার টিকে থাকলে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। আমার অবাক লাগে যে দুজন উপদেষ্টার, বিশেষ করে আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টার দুজনের পিএস দুর্নীতির দায়ে, দুর্নীতি যাদেরকে তারা চাকরিচ্যুত করলো, তাদেরকে বরখাস্ত করা হলো, তাদের এপিএসদেরকে, তারা এখন পর্যন্ত কীভাবে উপদেষ্টার দায়িত্বে থাকে। তো এই যে এই যে মানে এই সরকারের যে আপনার জনগণের কাছে যে জবাবদিহিতা নাই বলে আজকে তারা এগুলো করার সুযোগ পাচ্ছে। না হলে আপনি আজকে যদি একটি গণতান্ত্রিক সরকার থাকতো, সেটা শেখ হাসিনার মতো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নয়, সেটা যদি আজকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার থাকতো, তাহলে কিন্তু উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ এসছে সাথে সাথে কিন্তু এই দুজন উপদেষ্টা পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু তারা সেটা করছে না। তারা আসিফ মাহমুদ বলছে যে তার বাবা লাইসেন্স করেছে, সে দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ করে কি আসিফ মাহমুদের বাবার মাধ্যমে এই যে আমরা যেটা শুনছি যে তার বাবার মাধ্যমে টেন্ডার বাণিজ্য করা, বা তার মন্ত্রণালয়ে তার বাবাকে একজন স্কুল টিচার, একজন শিক্ষক হয়ে উনি যে লাইসেন্স করেছে, তার অজ্ঞতার কারণে তিনি এই লাইসেন্সটা করেছে, এটা অন্তত জনগণ বিশ্বাস করছে না। এই সমস্ত দাবিদার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার উচিত ছিল তাদেরকে ক্ষমতা থেকে, উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া, কিন্তু তারা সেটা করছে না। আমার যে কথাটি রাশেদ বলেছেন যে এই সরকার, আপনি যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা নিজে যদি বলেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, এবং উনি বিবিসির মতো আপনার সংবাদ মাধ্যমে তিনি নিজেই তাদের পার্টি, আমরা তাদের এনসিপি পার্টিকে আমরা রাজনৈতিক দল হিসেবে, আমরা বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে ওয়েলকাম করেছি, কিন্তু প্রধান উপদেষ্টা যেভাবে তার নিজের মনে হচ্ছে তার নিজের একটি রাজনৈতিক দল উনি গঠন করলেন, এইভাবে তিনি তাদেরকে সাপোর্ট দিয়ে কথা বলেন, এতে তো তার নিরপেক্ষতা তিনি নিজেই হারিয়েছেন আমি মনে করি। তারপর আমরা মনে করি যে নিরপেক্ষ না হলে সেই সরকারের অধীনে নির্বাচন কি নিরপেক্ষ হবে? সেটাই, সেই জন্য যেটা কথা রাশেদ বলেছে যে আমাদের দেখার বিষয় আছে, আমরা অক্টোবর পর্যন্ত দেখতে চাই ওনারা কি আরও এইভাবে এগিয়ে যাবেন নাকি ওনারা নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন। এবং ওনার উপদেষ্টাদের নিয়ে অনেকের নিয়ে অনেক ধরনের কথাবার্তা ইতিমধ্যে চালু হয়েছে, তাদের নিরপেক্ষতা নিয়ে কথা আসছে। তো সেখানে আমরা মনে করছি যে আমরা বিএনপি, আপনি যে কথাটি বললেন যে সেরকমভাবে জোরালোভাবে ভূমিকা না রাখলে কিন্তু আপনাদের নির্বাচনের দাবি আপনারা আদায় করতে পারবেন না। আমাদের দল থেকে আপনি দেখবেন আমাদের চেয়ারম্যান, আমাদের মহাসচিব, দেখবেন যে আমরা কিন্তু বারবার বলছি যে আমরা তাদেরকে সময় দিচ্ছি, আমরা এই সরকারকে সময় দিচ্ছি, কারণ আমরা যেভাবে এই হাসিনার 15 বছর যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি, আমরা যেভাবে মিথ্যা মামলার সাক্ষী হয়েছি, আমরা যেভাবে ঘরে থাকতে পারিনি, আমাদের নেতাকর্মীরা যেভাবে নিষ্পেষিত হয়েছে, তারপরে আমরা মনে করেছি যে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা অন্তত সেই জায়গা থেকে আমরা একটা নিঃশ্বাস নেওয়ার, অক্সিজেন নেওয়ার জায়গা আমরা এসেছি। সেই কারণে আমরা এই সরকার কিন্তু সময় দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা মানে একেবারে বসে থাকবো বা আমাদের দল কোনো সিদ্ধান্ত নেবে না। আমরা আশা করি যে অক্টোবর পর্যন্ত বা তার আগ পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেখব এই সরকার কী করে, তাদের কর্মপন্থা দেখব, সেই অনুযায়ী আমরা। রাশেদ, এই যে অন্যান্য নির্বাচন, স্থানীয় সরকার, ছাত্র সংসদের নির্বাচনের দাবি, এগুলোকে বা সংস্কারও, এগুলো কি এক ধরনের অজুহাত নির্বাচনকে বিলম্বিত করবার কিনা আপনার কাছে মনে হয়? আর যেহেতু আপনারা দুজনেই কম বেশি একটু দুর্নীতি নিয়ে আলোচনা করছেন, আপনাকে আমরা বেশ সোচ্চার দেখছি, এবং এই ছাত্র নেতারা নানা দুর্নীতির সঙ্গে আপনাকে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কারোর সঙ্গে আপনাকে বাহাসে জড়িয়ে পড়তে হচ্ছে, আসলে কি? শুরুতেই মনে হয় এটা নিয়েই কথা বলি। দেখেন, যেহেতু এই সরকারে যারা আছে আর এনসিপি যারা গঠন করেছে, সবাই তো আমাদের পরিচিত, একসাথে বিভিন্ন সময় উঠা বসা, তাদেরকে আমরা চিনি, আমাদেরকে তারা চিনে, এবং তারা যা করে তার সকল তথ্য আসলে আমাদের কাছে চলে আসে। তাদের যে দুর্নীতি কিভাবে আসে, ওই যে বললাম পরিচিত, আচ্ছা, হয়তো কেউ এনসিপিতে আছে, কিন্তু
আমার সাথে তো ব্যক্তিগত পরিচয় সম্পর্ক আছে, অনেকে তথ্য দেয়। দেখেন, আমি মনে হয় আপনার সিজিএস অনুষ্ঠানে সর্বপ্রথম ব্যক্তি হিসেবে ডিসি নিয়োগ এবং এসপি নিয়োগ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। এরপরে জনাব সার্জিস আমাকে বেশ কটাক্ষ করে একটি বক্তব্য তিনি ফেসবুকে দিয়েছিলেন। তো আমি সেই সময় আর জবাব দিইনি, ঠিক আছে। তারপর একদিন কি হলো, সার্জিসের একজন ঘনিষ্ঠ বন্ধু আমার কাছে আসলেন আমাদের অফিসে। তিনি আমাকে প্রথম তথ্য দিলেন যে ভাই, আপনি আমার বন্ধুকে নিয়ে এই ধরনের সমালোচনা কেন করছেন। তারপরে তিনি বললেন আপনি যা বলেছেন সেটি সত্য, এবং তিনি আমাকে কিছু এভিডেন্স দিলেন। বিশেষ করে সার্জিস অস্বীকার করেছিলেন যে এই গাজী সালাউদ্দিন তানভীর আওয়ামী লীগের যে দরবেশ, আর এনসিপির আরেকজন দরবেশ, ইনি আওয়ামী লীগের দরবেশের কথা তো আমরা জানি। তো এই দরবেশের সাথে করে সার্জিস তিনি কি করেছিলেন, তিনি যেদিন আনসার কু হয়, আনসাররা যেদিন বিদ্রোহ করে, ওই দিনকে তিনি সচিবালয় থেকে বের হয়ে এসেছিলেন। তো সার্জিস সহ অন্যরা তো অস্বীকার করলো যে এই ছাত্র সমন্বয়ককে আমরা চিনি না, ও আমাদের কেউ না। কিন্তু ওই যে ভিডিও ফুটেজ দেখলাম যে একসাথে বের হয়ে আসছে, আমার কাছে সে ভিডিও দেখালো, প্রমাণ তো একটা মোটামুটি পেয়ে গেলাম যে সে আসলে সার্জিসের সাথে সম্পৃক্ত। এমনকি ওই সার্জিসের বন্ধু আমাকে বললেন শুধুমাত্র সার্জিস না, হাসনাত এবং সার্জিস দুজনের সাথে তার ঘনিষ্ঠতা। এরপরে যেটি হলো যে আমি মাঝখানে যখন এনসিডিবি কেলেঙ্কারি হয়, আমি তখন আবার বিষয়টি নিয়ে আলোচনায় আনলাম, কথা বললাম 400 কোটি টাকার কেলেঙ্কারি। তো আমি ওই সময় প্রশ্ন তুললাম যে সার্জিস, হাসনাত সহ এনসিপির নেতারা বা তাদের বৈষম্য বিরোধী নেতারা বলছে যে এই ব্যক্তিকে আমরা চিনি না এবং ডিসি কেলেঙ্কারি বা নিয়োগের দায় তারা নিবে না, সেই বিতর্কিত ব্যক্তিকে কেন তারা আবার এনসিটিভিতে পাঠালো? এক। দ্বিতীয়ত আমি আরও তথ্য পেলাম, দেখেন আমার আগে কেউ তথ্য পায়নি যে ওই ছেলেটি, ওই বিতর্কিত ব্যক্তি আবার এনসিপির নেতা হয়েছে। আমি জানলাম যে তাকে এনসিপির গুরুত্বপূর্ণ যুগ্ম সদস্য সচিব পদে বসানো হয়েছে। তো তথ্যগুলো যখন পেলাম, এরপরে আরও জানলাম যে তাকে মূলত আপনার বসিয়েছে সার্জিস এবং হাসনাত, মানে ওই দলে, মানে নিয়োগ দিয়েছে, রেফারেন্স করেছে নাহিদ এবং আক্তারের কাছে। তো যাই হোক, হাসনাত তো এটা স্বীকার করে না, হাসনাত অস্বীকার যায়। তো এই ঘটনা নিয়ে আমি যখন আবার প্রতিবাদ শুরু করলাম, তখন সার্জিস আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে 1 ঘন্টার অধিক সময় কথা হলো। কথা হওয়ার পরে উনি বললেন যে ভাই, আমরা তো আপনার ভাই, একসাথে আন্দোলন সংগ্রাম, একসাথে উঠে আসা, ক্যাম্পাসের বড় ভাই, সেই আপনি আমার সম্পর্কে যে ধারণা পোষণ করেন সেটা মিথ্যা। তো আমি বললাম যে কোনো কিছু মিথ্যা না, আমি অনেক কিছু জানি, তোমার ঘনিষ্ঠজনই আমাকে তথ্য দিয়েছে। তারপরেও তিনি আমাকে বোঝাতে চেষ্টা করলেন, আমাকে বললেন ভাই আমার পক্ষে একটা পোস্ট দিয়েন ফেসবুকে। তাই বললাম যে ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যাঁ, তুমি এই কাজটি মানে তোমার অন্তত দায়িত্ব, এই যে বিতর্কিত দরবেশ গাজী সালাউদ্দিন, তাকে এনসিপি থেকে সরিয়ে দেওয়া। এই পরামর্শ আমি তাকে দিয়েছিলাম যে সে যতদিন তোমার সাথে থাকবে, তোমার কেরিয়ার, তোমার রাজনীতি, এমনকি হাসনাতের কেরিয়ার, হাসনাতের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। সে আমাকে একটি তথ্য দিল, সার্জিস, মানে তথ্য তো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এমনকি সার্জিস নিজেও আমাকে তথ্য দিল যে ভাই আমি কি নিজেই শুধুমাত্র তার রেফারেন্স করেছি, হাসনাতও তো করেছে, আপনি তো হাসনাতের নাম কোথাও বলেন না, হাসনাতের নাম কোথাও লেখেন না, সেটা আমার নামটাই বলেন। এইভাবে আসলে আমি সমস্ত তথ্য পেলাম, আর অনেক ভিতরের কাহিনী আছে। তো তথ্যগুলো যখন আসলো, তখন তো দুর্নীতি নিয়ে কথা বলা সহজ। এক। দ্বিতীয়ত, দুজন এপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমি অনেক আগে পেয়েছি। সরকারেও যেমন আমার ঘনিষ্ঠ কিছু লোকজন আছে, তথ্য পাই, আবার এনসিপিতেও আছে। তো বিভিন্ন জায়গা থেকে তথ্যপাত্য পেয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে তারা যতটা না আসলে রাষ্ট্র সংস্কার চাই, তার থেকে নিজেদের ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চায়, এবং এই ক্ষমতাকে ব্যবহার করে দল গঠন করা এবং দলকে বড় করা, আগামীতে আবার ক্ষমতায় যাওয়া, সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে। যদি তারা প্রকৃতপক্ষে, যেটি তারা সমাবেশ করলো আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সর্বশেষ, আমার প্রশ্ন হলো, নাহিদ সাহেব তো আসলে উপদেষ্টা ছিলেন, তাই না? তিনি যখন উপদেষ্টা ছিলেন, ওই 6-6.5 মাসে তিনি গণমাধ্যমের কতটুকু সংস্কার করেছেন? তিনি এখন সরকারের জবাবদিহিতা চাচ্ছেন যে সরকার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, কেন গণহত্যার বিচার করছে না, কেন রাষ্ট্র সংস্কার দ্রুত করছে না, এই জবাবদিহিতা চাচ্ছেন। ঠিক একই জায়গা থেকে আমরা এখন নাহিদের জবাবদিহিতা চাই, আপনি 6 মাসে কি করেছেন? আওয়ামী লীগের নিষিদ্ধ তো আপনিই করতে পারতেন। প্রধান উপদেষ্টার পরে জনাব নাহিদ ছিলেন সব থেকে প্রভাবশালী উপদেষ্টা, কারণ গণঅভ্যুত্থানের মুখপাত্র, পোস্টার বয় তিনি কেন গণহত্যার বিচারে একটা ট্রাইব্যুনাল গঠন না করে 10টি করার উদ্যোগ নিলেন না? কারণ কি, একটা ট্রাইব্যুনালের মাধ্যমে যদি আপনি 10 বছরের বিচার করেন, 10টা গঠন করলে 1 বছরের বিচারটা হয়ে যায় দ্রুত সময়ের মধ্যে। আবার
নির্বাচনের ব্যাপারে তারা কোনো মন্তব্য করছে না। তবে এটি বলছে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের আগে কোনো ইলেকশন নয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেটাও জি, বলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে কোনো ইলেকশন নাই। দেখেন, আমি যতদূর জানি যে সরকারের উপদেষ্টারা বিশেষ করে আমেরিকা ইউরোপ বা ওই আমেরিকা ইউরোপের বিভিন্ন যে বুদ্ধিভিত্তিক সংগঠনগুলো রয়েছে তাদের সাথে যারা ঘনিষ্ঠ বা জাতিসংঘের সাথে, তাদেরকে আন্তর্জাতিক কমিউনিটি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন নাই, ভোটে এনে হারিয়ে দেন। প্রধান উপদেষ্টাকে এই কথা বলেছে আন্তর্জাতিক কমিউনিটি। হারিয়ে দিতে হবে না, আওয়ামী লীগ তো এমনিতেই সেটাই। এমনকি আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের সাথে সবার বৈঠক হয়, আমরা সবাই তো জানি। বুঝতে পারে যে এই কারণে প্রধান উপদেষ্টা এই ইলেকশনে তাদের ফলাফলকে সেটা সবাই বোঝে। জি, এই কারণে প্রধান উপদেষ্টার এখন সুর বদলে গেছে। তিনি আর আওয়ামী লীগের মানে শাস্তি দেওয়া বলেন, নিষিদ্ধ করা বলেন বা গণহত্যার বিচার বলেন, এর থেকে তিনি রাষ্ট্র সংস্কারে বেশি জোর দিচ্ছেন। আপনি খেয়াল করবেন, তিনি রাষ্ট্র সংস্কারে বেশি জোর দিচ্ছেন এবং এনসিপি যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে তিনি বেশি জোর দিচ্ছেন যেহেতু। এবং একই সাথে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, এটা কিন্তু শুধুমাত্র প্রধান উপদেষ্টার কথা না, এই কথা বিদেশিদের কথা এখন প্রধান উপদেষ্টা বলছেন। যেহেতু প্রধান উপদেষ্টা তিনি নোবেল পেয়েছেন, এই নোবেল তো আর বাংলাদেশের কেউ তাকে এনে দেয়নি, তাকে আমেরিকা ইউরোপের লোকজনই তো এনে দিয়েছে, তাদের প্রতি তার কৃতজ্ঞতা আছে। সুতরাং তারা যেহেতু আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, প্রধান উপদেষ্টা চায় না, এনসিপি যতই আন্দোলন ফালাক না কেন তারা কোনোভাবেই প্রধান উপদেষ্টার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে পারবে না। আর যদি নিষিদ্ধ করাতে চাই, একটা উপায় আছে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। সেই ঐক্যমত তৈরি করার দায়িত্ব কার? প্রধান উপদেষ্টার। তিনি যদি আগামীকাল শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, স্পেসিফিক এই দাবিতে একটি জাতীয় সংলাপ ডাকেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আপনাদের মতামত চাই, একটি জাতীয় সংলাপের আহ্বান করা হলো, আগামীকালে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিন্তু তিনি কেন জাতীয় সংলাপের আহ্বান করছেন না? কেন এই এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দায় বা গণহত্যার বিচার যে ত্বরান্বিত হচ্ছে না, এই দায় কেন সরকারকে না দিয়ে বিএনপিকে দিচ্ছে, কোনো রাজনৈতিক দলগুলোকে দিচ্ছে? কারণটা কি? কারণ তারা এটি বোঝাতে চায় যে বিএনপি নিষিদ্ধ চায় না, তাই আমরা চাই না। প্রধান উপদেষ্টা নিজে বলে দিয়েছেন। আমি গতকাল জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য আমি লক্ষ্য করলাম প্রথম আলোতে। তিনি বলেছেন যে আমরা সরকারের কাছে জানতে চাই যে গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে, এতগুলো মানুষকে শহীদ করেছে, নির্মম নির্যাতন করেছে, গত 8 মাসে আওয়ামী লীগকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করার ব্যাপারে সরকার কি উদ্যোগ নিয়েছে? এখন আওয়ামী লীগকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করার অর্থ কি? নিষিদ্ধ করা এক। দ্বিতীয়ত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, বিএনপি চায় না, এই কথাটি সত্য নয়, এইভাবে বলেছিলেন। তার মানে এবং মির্জা ফখরুল এবং আপনার রিজভী সাহেব কিন্তু স্পষ্টভাবে বলেছেন কয়েকবার আওয়ামী লীগের গণহত্যার বিচারের কথা, আপনার দল হিসেবে তার বিচার করা। এমনকি বিএনপি নেতা বা স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমরা বলেছিলাম সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার। দেখেন, সংগঠন হিসেবে বা গণহত্যার দায়ে কিন্তু আওয়ামী লীগের বিচারের কথাটি উল্লেখ করা ছিল এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিধান, খসড়া বিধান, সেখানে ওইখান থেকে কি বিএনপি সরিয়ে দিয়েছে? আমরা দিয়েছি। সরকার নিজেই বিদেশিদের চাপে সরিয়ে দিয়েছে যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে না। তার মানে কি? তার মানে এনসিপির জন্য এখন একটি পথ, সেটি হলো যমুনা ঘেরাও করা। যমুনা ঘেরাও করে সরকারকে বলা যে আগামী 1 সপ্তাহের মধ্যে বা আগামী 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, তোমরাই দায়ী, তোমরাই আওয়ামী লীগের পুনর্বাসন করছো। আমার জানা মতে, আমি একটা কথা বলে শেষ করব, দেখেন আমার জেলা ঝিনাইদহ সদরের যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, তার জামিন করিয়েছে একজন উপদেষ্টা। হাইকোর্ট থেকে জামিন পেত না, হাইকোর্টের হয়তো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাধা দিত, এই জন্য নিম্ন আদালতে প্রভাব খাটিয়ে জামিন করিয়েছে এক। দ্বিতীয়ত হলো আপনার সাবের এবং মান্নান সাহেবের কথা আমরা জানি, তারা কতটুকু অপরাধী নিরপরাধী সেটা পরের কথা। তাদেরকে জামিন দিলে আদালত দিবে, সেটা পরের বিষয়, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কিন্তু তাদেরকে জামিন করিয়েছে আদালতে হস্তক্ষেপ করে 2 জন উপদেষ্টা। আমি একাধিক টকশোতে, একাধিক প্রোগ্রামে সেই উপদেষ্টাদের আমি নাম বলেছি। তার মানে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা আসছে, বিএনপিকে বলা হচ্ছে, গতকালও দেখলাম তাদের প্রত্যেকের বক্তব্য ছিল একটি দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাই, কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চায় তাদের নিয়োজিত উপদেষ্টা পরিষদ, তাদের নিয়োজিত সরকার, সেই তথ্য আমার কাছে রয়েছে, আমি একাধিকবার বলেছি। এবং সেই উপদেষ্টারা এই বিষয়ে বেশ মনক্ষুণ্ণ, আমাদের বিভিন্ন জনের কাছে কিন্তু সেই বিষয়ে তারা বলেছে, অভিযোগ অনুযোগও দিয়েছে। তো একদিকে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, অন্যদিকে দায় চাপানো হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। এই যে দলগুলোর সাথে ব্লেম গেম খেলছে, এই জন্যই জনাব তারেক রহমান সাহেব কালকে বেশ চমৎকার বক্তব্য দিয়েছেন যে এখন আমি এটি বলে শেষ করছি যে নির্বাচন নিয়ে কথা বললে মনে হচ্ছে যে আমরা অপরাধ করছি। দেখেন, একটি রাষ্ট্রের জন্য কি নির্বাচন গুরুত্বপূর্ণ না? আপনি এই যে এত সংস্কার করতে চান কিসের জন্য? একমাত্র নির্বাচনের জন্য। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয়, সেই ব্যবস্থা যদি থাকে,
তাহলে কোনো ফ্যাসিবাদের পয়দা হয় না। শুধুমাত্র এই 14-15 বছর কোনো ইলেকশন ছিল না, এই কারণে হাসিনার জন্ম হয়েছে। সুতরাং আপনারা যদি ইলেকশন বাদ রেখে যে কোনো সংস্কার করতে চান, সেই সংস্কার আরেকটি হাসিনার জন্ম দিবে। সুলতানা। হ্যাঁ, রাশেদ যথার্থই বলেছে যে এই সরকারের আমার যেটা মনে হচ্ছে প্রথম থেকেই তাদের লক্ষ্য হচ্ছে যে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা। হ্যাঁ, এবং এই কয়েকজন উপদেষ্টার যে তাদের যে কর্মপন্থা দেখছি, তাতে মনে হচ্ছে যে তারা এই সরকারকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তাদের পক্ষে তারা কথাও বলছে, কেউ কেউ টাইমও বেঁধে দিচ্ছে এত বছর থাকতে হবে। তার মানে তারা ধরেই নিয়েছে যে এই সরকারকে তারা টিকিয়ে রাখবে। এবং এই যে আপনার এনসিপি যারা আজকে বলছে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা আসলে একদম কথার কথা তাদের বুলি। তারা আসলে নিজেরাও জানে, কারণ তারা এই সরকারের অংশ ছিল। তারা মাত্র কিছুদিন আগে তারা এই সরকার থেকে বেরিয়ে এসছে, যে কথাটি বলেছেন যে নাহিদ ইচ্ছা করলে উপদেষ্টা যখন ছিলেন তিনি ইচ্ছা করলেই এই 6 মাসে ইতিমধ্যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারত। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাদেরকে আমরা দেখছি, এদেরকে কিন্তু আমরা এদের আশেপাশেই দেখছি। আওয়ামী লীগের যে আমরা ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে যে নেতাদেরকে যে আপনার প্রশ্রয় দিচ্ছে, এই এনসিপির নেতারাই দিচ্ছে। কারণ তাদের তো সেরকম নিজস্ব কোনো কর্মী নেই, এবং তারা দেখছে যে এখানে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, বা জামাতে একটা আছে, বা এদের নাগরিক কমিটির একটা অবস্থান আছে, সেখানে তারা লোক পাবে না বিধায় তারা ওই পতিত স্বৈরাচারের হাতকেই তারা ওখান থেকেই তারা তাদের নেতাকর্মীদেরকে নিয়ে তাদের হাতকে তারা শক্তিশালী করছে। এটা কিন্তু আসলে দেশের জন্য ভালো লক্ষণ নয়। এবং আমরা মনে করি যে তারা মুখে যে কথাগুলো বলে এই দেশের জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, এবং কথায় কথায় বিএনপিকে বারবার বলছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে। অথচ আপনি দেখবেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন হয়তো, যে আমাদের ছাত্র দল, যুব দলের নেতাকর্মীরাই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ধরে পরিষে দিচ্ছে। তার মানে আমরা জানি, অন্তত আমরা তো জানি যে আমরা কীভাবে নির্যাতিত হয়েছে ওদের হাতে, আমরা কীভাবে তাদের দ্বারা আমরা নির্যাতন সহ্য করেছি। মামলা, হামলা, আমাদের বাড়িঘর, আমাদের জায়গা জমি তারা দখল করে নিয়েছে। আজকে যে কারণে যাই বলুক না কেন, বিএনপি অন্তত চাইবে না যে আওয়ামী লীগের পুনর্বাসন হোক। আমরা চাইব যে আওয়ামী লীগ যে কথাটি বলেছে, যে রাজনৈতিক দল হিসেবে তারা রাজনীতি করার যেটা সুযোগ চাইছে, কিন্তু আমরা মনে করি যে একটা পতিত স্বৈরাচারকে মানে এইভাবে তারা রাজনীতি করার সুযোগ কি পেতে পারে? বাংলাদেশের জনগণ কি তাদেরকে সেই সুযোগটা দিবে? আমরা মনে করি এই দেশের জনগণ আওয়ামী লীগকে সুযোগটা দিবে না। কারণ আপনি বলছেন যে জনগণকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতাটা দেওয়া হোক না, সেই ক্ষমতাটা দেওয়া হোক, সেটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা মনে করি যে এই ধরনের যে কোনো সিদ্ধান্তই হোক না কেন, যে আপনার এই সরকার যে নিজেরা তাদের উপদেষ্টাদের সাথে বসে যে কোনো একটা গুরুতর সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছে, আমরা মনে করি যদি এই সিদ্ধান্তটা তারা নিতে চায়, সরকার এককভাবে নিবে কেন? রাজনৈতিক দলদের সাথে তারা বসুক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি তারা সেভাবে চায়, তারা সেটা তারা গ্রহণ করবে। কিন্তু তারা এখানে ছলচাতুর, যে কথাটা রাশেদ বলেছেন, যে ছলচাতুরের আশ্রয় নিবে কেন? যে বিএনপি চায়, অমুকে চায়, কিন্তু আমরা চাই না। আসলে আমার মনে হচ্ছে এখানে তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন তারাই আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। সেটা যেভাবে হোক, যে কোনো নামেই হোক, যেভাবেই হোক, তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, কিন্তু আমাদের উপর নাম দিতে চায়। আমরা মনে করি যে আপনি যে কথাটি বললেন যে রাজনৈতিক দল হিসেবে কি নির্বাচনে তাদেরকে আমরা করি কিনা, আমরা তাদের মানে সমর্থনটা জনগণ তাদের দিবে কিনা, সেইখানে আমরা সেই পর্যায়ে আমরা মনে করি বাংলাদেশের জনগণ যেভাবে 24-এর আন্দোলন যেভাবে গড়ে তুলেছে, এবং যেভাবে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, বিশেষ করে নারী পুরুষ আপনার প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেভাবে রাস্তায় নেমে এসে এই অবৈধ সরকারের পতন ঘটিয়েছে এবং যেভাবে উল্লাস করেছে, আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বাংলাদেশে খুব দ্রুত বা 10-20 বছরের মধ্যে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। তার সাথে আরেকটা প্রসঙ্গ আলোচনা একটু আনতে চাই যে এই আঞ্চলিকভাবে এই অঞ্চল বেশ উত্তপ্ত নানাভাবে, ভারত পাকিস্তানের মধ্যে টেনশন, অন্যদিকে মিয়ানমারে
একটা অস্থিতিশীল অবস্থা এবং সেখানে রোহিঙ্গা রাখাইনে খাবার বা বিভিন্ন লজিস্টিক্যাল জিনিসপত্র পাঠানোর জন্যে একটা প্যাসেজ দেবার কথা বাংলাদেশের ভেতর দিয়ে, এবং সেটা নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে সরকারের দিক থেকে। আমরা নানা রকম কথা শুনছি, এটাও শুনেছি যে শর্ত সাপেক্ষে কিছু কিছু উদ্যোগ বা হ্যাঁ সেটা সরকার হয়তো করতেও চায় যদি বাংলাদেশ সরকারের শর্তগুলো মেনে নেয়। আপনারা কি মনে করছেন? ধন্যবাদ। দেখেন, এই বিষয়ে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্টভাবে বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে মানবিক করিডোরের বিষয়ে। এরপরে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি বললেন যে জাতিসংঘের সাথে এইরকম আলোচনা হয়নি। তবে নিচের লাইনটা আমি পড়েছি, হেডলাইন তো দেখলে বোঝা যায় না, যে কারণে পুরোটা পড়তে হয়। যদি তারা সাপোর্ট চায় আমরা লজিস্টিক সাপোর্ট দেব। তার মানে কি? তার মানে তিনি হয়তো জনগণ তো ক্ষুব্ধ এই ব্যাপারে, জনগণকে আইওয়াশ করার জন্য এই কথা বলেছেন যে কোনো আলোচনা হয়নি জাতিসংঘের সাথে এই বিষয়ে। কিন্তু তারা যদি চায় আমরা লজিস্টিক তারা তো চাইছে জাতিসংঘ মহাসচিব, কিন্তু ওই যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তো মানুষকে চোখে ধোলা দিচ্ছেন। কিন্তু দেখেন, এই বিষয়ে কথা বলার এখতিয়ার কার? একমাত্র প্রধান উপদেষ্টা বলতে পারেন, দ্বিতীয়ত যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি তো বলেই দিয়েছেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন ঠিক একই কথা প্রেস সচিব বললেন যে এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তার মানে কি? তার মানে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আনা হলো, বলা হলো যে 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠানো হবে। এমনকি এটিও বলা হলো যে আগামী ঈদ আপনারা করবেন আপনাদের দেশে, প্রধান উপদেষ্টা বললেন। সেটা তো সবাইকে উদ্দেশ্য করে, কিন্তু আমরা দেখলাম যে বরং রোহিঙ্গা 1,13,000 বাংলাদেশে উল্টো প্রবেশ করেছে। তার মানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলো, এর অর্জনটা কি? এর অর্জনটা যেখানে উল্টো রোহিঙ্গাদেরকে আপনি তাদের দেশে ফেরত নিরাপদ প্রত্যাবাসন ঘটাবেন, কিন্তু উল্টো কি হলো যে তারা বাংলাদেশে ঢুকলো। এক, দ্বিতীয়ত মানবিক করিডোরের চুক্তি হয়েছে সরকারের সাথে। পৃথিবীর ইতিহাসে যেখানে এই ধরনের করিডোর হয়েছে একটা সমস্যা সংকট যুদ্ধ হয়েছে। বাংলাদেশের জনগণ আসলে এই ধরনের যুদ্ধের মধ্যে যেতে চায় না। যেমন পাকিস্তানের সাথে ভারতের যে উত্তাপ, এই উত্তাপে আমরা কার পক্ষে নিব? আমরা কি ভারতের সাথে যেতে পারি? পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে পারি না। দ্বিতীয়ত আমরা পাকিস্তানের হয়ে কি ভারতের সাথে লড়াই করতে পারি না। তার মানে কি? তার মানে আমাদের একটা নিরপেক্ষ অবস্থান দরকার। দেখেন, মানবিক করিডোর আপনি যদি দেন, চীন কি বসে থাকবে? চীন কি মানে চুপ করে দেখবে? কোনোভাবে না। চীন এই বিষয়টাকে ভালোভাবে নেবে না, কারণ আমরাও তো চীনের সাথে চীন দেশ সফর করেছি, চীনের সরকার আমাদের আমন্ত্রণ জানায়, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পাই। আমরা তো জানি কি হচ্ছে, ভূ রাজনীতি তো মোটামুটি বুঝি, বেশি না বুঝলে তো অল্প অল্প বুঝি। সেই জায়গায় এই মানবিক করিডোর আসলে চীন কোনোভাবে এটাকে ভালোভাবে গ্রহণ করবে না। তো আপনি কি এখন চীনের সাথে যুদ্ধ লাগাবেন? পারবেন? সেটা সম্ভবপর নয়। তার মানে আমার 3টা দেশের সাথে সম্পর্ক দরকার, ভারতের সাথে, পাকিস্তানের সাথে এবং চীনের সাথে, এমনকি পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে। এই জন্য আমাদের ফরেন পলিসি ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান। তার মানে আপনি আগ বাড়িয়ে চীনের সাথে সম্পর্ক খারাপ করার প্রয়োজন নাই, পাকিস্তানের সাথেও দরকার নাই, ভারতের সাথেও দরকার নাই। কিন্তু আমাদের সরকার এই মানবিক করিডোরের নামে মূলত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি ফেলাচ্ছে। এই কারণে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, এবং শুধু রাজনৈতিক নেতৃত্ব না, অন্যান্য যারা বাংলাদেশের আপনার শক্তি রয়েছে, অভ্যুত্থানের শক্তি বা অন্যান্য সাংগঠনিক শক্তি, সবার সাথে আলোচনা ব্যতীত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু সরকার ইতিমধ্যে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলিয়েছে। এই কারণে আমাদের স্পষ্ট কথা সেটি হলো যে মানবিক করিডোর যদি সরকার দিতে চায় তাহলে আমাদের লাশের উপর দিয়ে দিতে হবে। আমি কিন্তু আজকেই বক্তব্যে বলেছি যে রক্ত তো আমরা দিয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। যদি সরকার এখন এই গণবিরোধী সিদ্ধান্ত নেয় তাহলে সরকারের বিরুদ্ধে আর একটা আন্দোলন হবে। আমার স্পষ্ট কথা, অনেকে বলে না যে সরকার 5 বছর থাকবে, সরকারকে 5 বছর রাখেন, ধানের দাম, চালের দাম, তেলের দাম, নুনের দাম, সব কিছুর দাম নাকি কমিয়েছে সরকার। রমজানের মধ্যে সত্যিই কিছুটা সহনশীল অবস্থায় ছিল, কিন্তু রমজানের পরে আবার সব কিছুর দাম বেড়ে গেছে। তো যাই হোক, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেয় তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। যারা বলছে 5 বছরের কথা, আমি বলবো এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে সরকার আগামী 5 মাসও ক্ষমতায় থাকতে পারবে না। সরকার আরেকটা বিষয় দেখেন, নারী কমিশন। কিন্তু হ্যাঁ, নারী কমিশন নিয়ে আপনি কথা বলেন, কিন্তু কেউ কেউ তো বলছেন যে এইসব ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে কারো কারো মতে, আপনি ডিসএগ্রিও করতে পারেন, সেটা হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত করবার জন্য। আমাদের সংবিধান বর্তমানে যেটি রয়েছে এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যুদ্ধ অবস্থায়
নির্বাচন হয় না, করার প্রয়োজন নাই। প্রধান উপদেষ্টার বক্তব্য খেয়াল করেন, এখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এরপরে মাহফুজ আলমের বক্তব্য খেয়াল করেন, তিনিও বলছেন যুদ্ধ অবস্থা বিরাজ করছে। তার মানে এখন আন্তর্জাতিক মহলকে তারা বোঝাবে এখন বাংলাদেশের যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এবং একই সাথে প্রধান উপদেষ্টা কিন্তু যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। তার মানে এই ধানাই পানাই করে তারা আন্তর্জাতিক মহলকে বোঝাবে কার সঙ্গে যুদ্ধে জড়াবো। আমার তো সেটাই প্রশ্ন, কার সাথে জড়াবো? আমার কি সমস্যা? আমার তো সমস্যা নাই, আমার তো যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু তারা এই কথাগুলো কেন বলছে? আমার তো এই প্রশ্ন। আমার যেটি মনে হয় যে আন্তর্জাতিক মহলকে বোঝানো যে ভারত পাকিস্তানে যুদ্ধ লেগে যাচ্ছে, আমরা হয়তো কোনো যুদ্ধের সাথে জড়িয়ে পড়বো, বা বাংলাদেশ অস্থিতিশীল, নির্বাচন দেওয়ার পরিবেশ নাই, ধানাই পানাই করে পাকিস্তান ভারতের যুদ্ধ আগেও হয়েছে, কার্গিল যুদ্ধ হয়েছে, বাংলাদেশ তো তখন সেই যুদ্ধের পার্ট ছিল না। না, বাংলাদেশের কোনো পার্ট হওয়ার প্রয়োজন নাই। আমি সেটাই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার মতন থাকবে। যদি কোথাও মানবিক সহযোগিতা যুদ্ধের সময় করা লাগে, ত্রাণ পাঠিয়ে দেবে পাকিস্তানে, ভারতে লাগলে ভারতে ত্রাণ পাঠিয়ে দেবে, আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছি না। সুতরাং আমরা এর বাইরে আর কিছু করতে পারি না। ভারতের পক্ষেও আমাদের অবস্থান না, সুযোগ নাই, পাকিস্তানের পাশে গিয়েও যুদ্ধ করার সুযোগ নাই, এমনকি চীনের বিরুদ্ধে গিয়েও যুদ্ধ করার সুযোগ নাই। আমরা এত বড় শক্তিশালী রাষ্ট্র না, আমরা পরাশক্তিও না, আমরা খুব ছোট্ট একটি শক্তি। আমি যেটি আপনি প্রশ্ন করছিলেন সেই বিষয়ে একটু উত্তর দিয়ে শেষ করি। দেখেন, সরকারের একমাত্র উদ্দেশ্য, সরকার সবার না, উপদেষ্টাদের ভিতর তিনটা গ্রুপ, একটা গ্রুপ কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চায় না, চেয়ারটার মজা পেয়ে গেছে, খুব মজা পেয়েছে। আর একটা গ্রুপ মনে করে যে আমরা যদি ইলেকশন না দিই আমাদের বিরুদ্ধে আন্দোলন হবে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন আমাদের অবস্থা হবে। আর একটা গ্রুপ খুব নিরপেক্ষ, চুপচাপ, মানে ওই যে খাবারে নুন দিয়েছেন কি দেন নাই কোনো সমস্যা নেই, যে খাবার সামনে আসে সব খেয়ে ফেলে। কোন পক্ষ ভারী? তো এখন সব মিলে না, কোনো পক্ষই ভারী না, তিন ভাগের সমানভাবে বিভক্ত। আর এই কারণে প্রধান উপদেষ্টা আসলে এক ধরনের বিভ্রান্তির মধ্যে, যে কার কথা শুনবো। তো আমার কথা হলো যে কারোর কথা আপনি শুনেন না, আপনি জনগণের কথা শুনেন। আপনি একটা ইলেকশন দেন, একটা রোডম্যাপ ঘোষণা করেন, আপনার প্ল্যান কি, আপনি কি করতে চান সেটা প্রকাশ করেন। এটা হচ্ছে আমাদের কথা। জি, শিন সুলতানা। আমারও একই বক্তব্য যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের কিছু কিছু উপদেষ্টা মনে হচ্ছে যে তারা নির্বাচন না দিয়ে যতদিন থাকা যায় সেই পরিকল্পনা আঁটছেন, এবং সেই লক্ষ্যে তারা কাজ করছেন। আর সেখানে প্রধান উপদেষ্টা সহ যাদেরকে আমি দেখছি যে তারাও মনে সেই দিকেই ধাবিত হচ্ছে যে কীভাবে নির্বাচন দীর্ঘায়িত করা যায়। এই যে আপনি বললেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ তো আগেও হয়েছে, প্রায়ই হয় ভারত পাকিস্তানের, বিশেষ করে কাশ্মীর নিয়ে। তো সেখানে তো কখনোই বাংলাদেশকে এরকম একটা মানে রণসাজে সজ্জিত করার, বা মনে হচ্ছে যে সীমান্তে না যেন আমাদের কি হয়ে যাচ্ছে। এবং যখন প্রধান উপদেষ্টা নিজেই বলেন যে নিজেদের প্রস্তুতি না রাখা হবে আত্মঘাতীমূলক, তো মানে এরকম একটা মানে সিচুয়েশন মনে হচ্ছে যে আমি নিজেই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি নিজেই ভীত যে না জানি আমাদের এখানে কি হচ্ছে। তো এটা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ লোক কিন্তু এটা একজন প্রধান উপদেষ্টা বা একজন রাষ্ট্রের প্রধানের কাছ থেকে এই ধরনের বক্তব্য আসলে অবশ্যই একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে আমি মনে করি যে এই যে এই ধরনের বক্তব্য দেওয়া, বা এই যে আপনার উপদেষ্টাদেরকে বলা যে এই সরকারকে সময় দিতে হবে, এই সরকারকে বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলে, নির্বাচনের কথা বলে আমাদেরকে এই সরকারকে আমরা করছি, মানে তাদের যে কর্মকাণ্ড আমরা করতে দিচ্ছি না, বা তাদের যে সংস্কার করতে যাচ্ছে সেই সংস্কারে আমরা সহযোগিতা করছি না। এবং এখানে মানে সংস্কার নিয়ে আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারের সবচেয়ে বেশি উৎসাহী কিন্তু বিএনপি। এবং সংস্কারে আপনারা দেখেছেন যে 3 দিন ভরে আমাদের বিভিন্ন সংস্কারের প্রস্তাব নিয়ে আমাদের নেতারা গিয়ে একদম টু দ্য পয়েন্টে তারা আলোচনা করেছে। হ্যাঁ, সেখানে কিছু বিষয়ে মিল হয়েছে, কিছু বিষয়ে অমিল হয়েছে, কিন্তু আমরা এটা বোঝাতে চেয়েছি যে সংস্কার শুধু ওনারাই মানে চাচ্ছে না, আমরাও চাচ্ছি, এবং ওনারাই শুধু লেখাপড়া করছে না, বা ওনারাই শুধু খালি এটা নিয়ে পর্যালোচনা করছে না, গবেষণা করছে না। বিএনপিও প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা আপনার সংস্কারের সাবজেক্ট নিয়ে আমরাও আলোচনা করছি, আমরা নিজেরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করছি। এখন যেটা মনে হচ্ছে যে তারা কিছু বিষয় আমাদের গ্রহণ করবে, কিছু বিষয় গ্রহণ করবে না। সকল রাজনৈতিক দলের সব বিষয়কেই তারা হয়তো কোনটা গ্রহণ করবে, কোনটা গ্রহণ করবে না, আবার এইটাকে নিয়ে আবার কোন একটা পরিস্থিতি থেকে তারা কোন ধরনের সংস্কারগুলো গ্রহণ করবে, সেখানে কি আমরা যে বিষয়গুলো মেজর হিসেবে ধরেছি সেই বিষয়গুলিকে তারা আবার এই সরকার বাদ দিবে কি না, এটাই কিন্তু আমাদের দেখার বিষয় আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে সব কিছুই বিএনপি তারপরে বলেছে যে যেই সংস্কারগুলো করা দরকার, একেবারে নির্বাচনকে সামনে রেখে না করলেই নয়, সেই সংস্কারগুলো করে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আমাদের কথা কাজ আমাদের ক্লিয়ার, আমাদের দলের প্রধান থেকে আমরা কর্মী
তো আমরা বিশ্বাস করি যে এই সরকার খুব দ্রুত তাদের সংস্কার কাজগুলো সমাধা করে আমাদের একটি সুন্দর একটি গণতান্ত্রিক পরিবেশে নির্দলীয় নিরপেক্ষ যে নির্বাচন, সকল প্রশাসনকে দলীয় মুক্ত রেখে, যেহেতু আপনি বললেন যে এই সরকারের কেউ কারো ব্যাপারে আমাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, সেই জন্য আমরা মনে করি প্রশাসনকে নিরপেক্ষ রেখে এবং এই প্রশাসন নিরপেক্ষ রেখে নির্বাচন কমিশন মিয়ানমারের সহায়তা পাঠানো প্রসঙ্গে যে বাংলাদেশের ব্যবহার করা, যে কথাটি এটা একটা উদ্বেগের বিষয়। আমি মনে করি যে এই বিষয়টা নিয়েও সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বসা উচিত ছিল এবং এখনও সময় আছে। আমি মনে করি যে আপনার পররাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন, তখন কিন্তু যে কথাটি রাশিদ বলেছেন যে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি তখন অস্বীকার করেছিলেন, আজকে তিনি আবার স্বীকার করেছেন। আমি মনে করি এই সমস্ত রাজনৈতিক যে বিশেষ করে আন্তর্জাতিক যে বিষয় বা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে বিষয় ঘটতে যাচ্ছে, সেই বিষয়ে অবশ্যই বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল, নাগরিক পার্টি সহ যারা আছে সকল রাজনৈতিক দলের মতামত নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সে ব্যাপারে এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বা এই ইউনিট সরকারের জন্য এটা ভালো হবে বলে আমি মনে করি না। জনগণের মতামত যেহেতু এখন নির্বাচন দিয়ে সেটা নেওয়া সম্ভব নয়, সেহেতু আমরা মনে করি যে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সাথে বসেই এই জাতীয় বড় বড় সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে হবে। রাশেদ, শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস। কোনো প্রশ্ন না, নিজের মতো বলবো সব মিলিয়ে আপনার শেষ কথা। জি, দেখেন, আমরা বাংলাদেশে শান্তি চাই এবং শান্তির জন্য দরকার গণতন্ত্র, ন্যায় বিচার, বিচার বিভাগের স্বাধীনতা, 3-4 মিনিট সময় আপনার জন্য। জি, কিন্তু সরকার আসলে কতটুকু শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? আমি যদি এই রাস্তার যে আপনার জ্যাম, যানজট, এই জটের কথা বলি, দেখেন আমরা কিন্তু সময় মতন কোথাও যেতে পারতেছি না। এখনও পর্যন্ত ট্রাফিক প্রবলেমের কোনো সমস্যা আমরা কমাতে পারিনি। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নামে মাত্র উন্নয়নের কথা বলছি। মূলত গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় এখনও পর্যন্ত মারামারি, হানাহানি চলছে। আমি তো নিজেও তথ্য পাই, এলাকা থেকে অনেকে আমাকে ফোন দেয়। আমার জেলা ঝিনাইদহ 2 গ্রামের সংঘর্ষে জায়গায় একজন মারা গেছে আর ঢাকা মেডিকেলে মারা গেছে, আইসিইউতে ছিল। আমি নিজে ডিরেক্টরের সাথে কথা বলে আইসিইউর ব্যবস্থা করে দিয়েছিলাম। টকশো শেষ করে সেখানেই যেতে হবে। গ্রামের পরিস্থিতি বোঝানোর জন্যই বললাম, প্রত্যেকটা জায়গায় এই ধরনের পরিবেশ। মানুষ কিন্তু এখন আর পুলিশকে ভয় পাচ্ছে না, মারামারি, গ্যাঞ্জাম সব চলতেছে। দ্বিতীয়ত, দখলদারিত্ব বলেন, চাঁদাবাজি বলেন, এগুলো চলতেছে। যখন রাষ্ট্রে আপনার কোনো অভিভাবক থাকে না, যখন রাষ্ট্র অরক্ষিত থাকে, তখন অপরাধের সংখ্যা বেড়ে যায়। যেহেতু এই সরকারের আসলে উপদেষ্টা পরিষদের সংখ্যা খুবই কম, এই সরকারের কোনো পলিটিক্যাল পার্টি, ওই অর্থে শক্তিশালী কোনো পার্টি নাই, সাংগঠনিক শক্তি নাই, ভিত্তি নাই, যে কারণে পলিটিক্যাল পার্টি সমর্থন পাচ্ছে না। সরকার কি করলো? তার নিজের প্রয়োজনে এনসিপির নেতাদের পরামর্শে বা তাদেরকে বেশি সুবিধা দেওয়ার জন্য সরকারের বক্তব্য এরকম যে তারা আমাদের নিয়োগ দিয়েছে, আমরা চাই একটি নতুন রাজনীতির উত্থান। যদি নতুন রাজনীতির উত্থান না হয়, তাহলে ওই আগের যারা ছিল আওয়ামী লীগের মতো অন্যরা দখল করে নেবে। এইসব কথাবার্তা বলে মূলত রাজনৈতিক দলগুলোকে উস্কে দেওয়া হয়েছে। এখন আর বিএনপি তো আসলে ওই এক বাক্যে সরকারকে সমর্থন দিবে না। সরকার যা বলবে তাই কি বিএনপি শুনবে? সরকার যা বলবে আমি কি শুনবো? জামাত শুনবে? তাহলে কি আমাদের রাজনীতি থাকে না? কারণ আমাদেরও একটা এজেন্ডা আছে, জনগণের কাছে কমিটমেন্ট আছে। বিএনপি সহ আমরা 31 দফা দিয়েছিলাম। এখন বিএনপি তো বড় দল হিসেবে সেই দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছে। যদি সংযোজন বিয়োজন করার প্রয়োজন হয় তারা করবে, সমস্যা নেই। কিন্তু সংস্কারের কথা তো বাংলাদেশে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা বলার আগেই তো আমরা বলেছি, এটা তো মানতে হবে। আমরা তো বলেছি যে এই সংবিধান বহাল রেখে কোনোভাবেই ক্ষমতার পরিবর্তন হলে আর একটা হাসিনার জন্ম হবে। বিএনপি তো এটা বলছে। তার মানে কি? তার মানে বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটা দল সংস্কার চায় না এরকম কোনো ব্যক্তি যেমন দেখাতে পারবেন না, কোনো দল দেখাতে পারবেন না। কিন্তু এখন ব্লেম দেওয়া হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি শুধু নির্বাচন চায়, গণ অধিকার পরিষদ সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়। আমাদের কাছে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আর ভাই, ডিসেম্বরে তো ইলেকশন প্রধান উপদেষ্টা দিবে, তিনি নিজেই বলেছেন। যখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করলেন, প্রধান উপদেষ্টা নিজে বললেন যে ডিসেম্বর ইলেকশন দেওয়া হবে, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। এরপরে একজন এসে হুট করে হয়তো প্রধান উপদেষ্টাকে বোঝালেন যে এই কথা আর কইেন না। দেখেন, আমরা প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ সেটাকে ফলো করি। তার ফেসবুক পেজে কি লেখা হয়েছিল? ওই সময় উল্লেখ করা হলো যে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিএনপির বৈঠক হবে এবং
সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছে ঐক্যমত কমিশনে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন। 10 মিনিট যাইতে পারলো না, সেটা চেঞ্জ হয়ে গেল। এই যে সরকার নিজেরাই তো সিদ্ধান্ত নিতে পারতেছে না। এখন সরকার যদি সিদ্ধান্তহীনতায় থাকে, আমি কি সিদ্ধান্তহীনতায় থাকবো? আমি তো সিদ্ধান্তহীনতায় থাকবো না। আমার কথা হলো ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দেওয়া দরকার। না দিলে বিপদে যতটা না আমরা পড়বো, এর থেকে শতগুণ বেশি বিপদে পড়বে এই সরকার। কারণ আপনি যে ডিসেম্বরের পরে জুনে ইলেকশন দিবেন তার নিশ্চয়তা কি? এইখানে বাংলাদেশের আপনার আমি মনে করি যে 80% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশনের কথা বলছে। কিছু দল হয়তো বলছে না, কারণ তাদের বিভিন্ন বেনিফিশিয়ারি তারা সরকারের, তারা তো বলবে না। যেমন জামাত, তার জামাতের লাইন আসলে আমি খুব হতাশ হচ্ছি। একসময় জামাত যখন নির্যাতিত নিপীড়িত, আমি অনেক কথা বলেছি। জামাতের আমির তিনি একবার বললেন যে রমজানের আগে, শুরুতে বলতেন যে যৌক্তিক সময় ইলেকশন, খুব ভালো কথা, এটা নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ ছিল না, কৌশলী বক্তব্য। এরপরে তিনি যখন লন্ডন থেকে ঘুরে আসলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে আসলেন, তখন তিনি বললেন যে আগামী রমজানের আগে ইলেকশন হওয়া দরকার। খুব ভালো কথা। আমার মনে হয় আলোচনা করলে সবাই কিন্তু রমজানের আগে ইলেকশন দিলে, এটা নিয়ে বিএনপি বলেন, অন্য দল বলেন, মোটামুটি সবারই একটা নেগোসিয়েশনের জায়গাটা থাকলো, সবার কথাই থাকলো, সরকারের কথা, আমাদের কথা শেষ করতে হবে। এরপরে শেষ করে দিচ্ছি। এরপরে তিনি আবার এখন বলা শুরু করলেন যে এপ্রিলে ইলেকশন, মানে নানান কথা বলছেন, স্থানীয় সরকার যেটি বলুক না কেন। আমার কথা হলো যে আপনি দল হিসেবে যাই বলেন না কেন, আপনার স্ট্যান্ড থাকতে হবে। অন্যথায় আপনি ইসলামিক দল হন আর বামপন্থী দল হন আর মধ্যপন্থী দল হন, মানুষ যখন বুঝবে আপনার কথা ঠিক নাই, তখন মনে করবে ভারসাম্যহীন। অর্থাৎ এই দল আগামীতে ক্ষমতায় গেলে তাদের কথা ঠিক থাকবে না। আমি জামাতকে সমালোচনা করছি না, কিন্তু কিছু সমালোচনা না করলেও তারা তো তাদের এই চরিত্রের যে পরিবর্তন, কথার যে একের পর এক পরিবর্তন, এই জায়গাটায় চেঞ্জ আসবে না। এই জন্য এই কথাগুলো বলা। ধন্যবাদ। অবশ্যই জামাত শিবিরের নেতাকর্মীরা এই কথাগুলো শুনবে, আমি জানি সমালোচনা করবে। তারপরে আমি মনে করি যে নেতা হিসেবে, দল হিসেবে বক্তব্য ভুল হোক আর সঠিক হোক, আপনি যেটা বলছেন সেটা আপনার করা উচিত। আমি মনে করি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাওয়া এটা বিএনপির ভুল না, এটা আমাদের ভুল না, বরং সরকার কোন পথে হাঁটছে আমরা সেটা দেখতে চাই। এই জন্য সরকারকে একটা বাইন্ডিংস দিয়ে দেওয়া। আর সরকার যদি মনে করে যে না, দলগুলোকে মূল্যায়ন করতে হবে, ঠিক আছে, সরকার সকল দলকে ডেকে বলুক যে ডিসেম্বর না, আমাদের জানুয়ারি পর্যন্ত বা ফেব্রুয়ারি পর্যন্ত সময় দরকার। সেটা তো ডাকতেছে না। আমার সর্বশেষ কথা হলো যে নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা তৈরি হবে, নির্বাচন নিয়ে যত ধোঁয়াশা তৈরি হবে, দেশের সংকট তত বাড়বে এবং আরেকটি 1-11 ফিরে আসার সম্ভাবনা বাড়বে। আরেকটি 1-11 আসলে সরকারের পরিস্থিতি কি হবে, রাজনৈতিক দলগুলোর পরিস্থিতি কি হবে আমরা সবাই বুঝি। হয়তো সাময়িক রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আলটিমেটলি পালাইতে হবে এই সরকারের যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারা। আমি সেই অবস্থা তৈরি হোক, আমি এটি চাই না। ধন্যবাদ। মিস্টার সুলতানা। হ্যাঁ, আমি যে জামাতের বিষয়ে যে কথাটা বলেছেন, যা আমরা দেখলাম যে ইতিপূর্বে জামাতের যে প্রধান যারা ছিলেন তাদের কথার একটা মানে আমরা দেখেছি যে অনেক বেশি পরিপক্ক ছিল। এবং বর্তমান যিনি আছেন তিনি, তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে তিনি এক এক সময় এক এক কথা বলছেন। তো কিন্তু উনি ওনার দলের নেতাকর্মীদের কথায় বা কারো কথা উনি চাপে পড়ে হয়তো উনি কথা বারবার চেঞ্জ করছেন। কিন্তু বাংলাদেশের জনগণের যে দাবি, যে তাদের মনের যে ভাষা, সে ভাষাটা বোধহয় উনি পড়তে পারছেন না, যে কারণে উনি একবার উনি কথা বলছেন, আবার কিছুক্ষণ পরে চেঞ্জ করে বলছেন। তা আমরা যেটা মনে করি যে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই খুব দ্রুত উনি বসছেন। আমাদের আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি কয়েকবারই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছেন, আলাদা আলাদা বসছেন, একসাথে বসছেন। কিন্তু তারপরে মনে হচ্ছে যে যে প্রথম থেকে এই সরকার গঠনের প্রথম থেকে যেটা আমরা বলে এসেছি যে আমাদের নির্বাচনের একটা রোড ম্যাপ দেওয়া, একটা তারিখ ঘোষণা করা, সেই জিনিসটা থেকে গিয়ে কেন জানি ওনারা ওইখান থেকে আমি দেখছি যে সরকার পিছিয়ে যাচ্ছেন বারবার। একটা রোড ম্যাপ তৈরি করে যদি এগিয়ে যেতেন এই সরকারের জন্য ভালো হতো। এবং আমি মনে করি যে আমরা এখন যেটা উপলব্ধি করছি যে সেটা যদি না করা হয়, যেটা জাস্টিস বারবার বলছেন যে তাতে যদি আবার আরেকটা 1-11 আসুক, এটা কিন্তু আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে সাফার করেছি গত 2007 থেকে এই পর্যন্ত, বিশেষ করে আমরা যারা বিএনপি করেছি, আমাদের উপর যে স্টিম রোলার চলেছে, আমরা কিন্তু সবচেয়ে বেশি মানে শঙ্কিত অবস্থায় আছি। সে কারণে আমরা মনে করি যত দ্রুত সম্ভব এটা নির্বাচনের ব্যবস্থা করে যেই দলই ক্ষমতায় আসুক না, যে কোনো নামে আসুক না কেন, সেই
সেই রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দিয়ে ইউনিট সরকারকে বিদায় হতে হবে। কিন্তু ইউনিট সরকারের যে মানে ক্ষমতার দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া, এতে কিন্তু এদেশের জনগণ হতাশ হচ্ছে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা বিএনপিও হতাশ হচ্ছে এবং আমার সাথে সাথে যারা আছেন তারাও হতাশ হচ্ছে। তা আমরা মনে করি যে এই সরকারের উপদেষ্টা যারা আছে তাদের দ্রুত শুভবুদ্ধির উদয় হবে এবং দ্রুত তারা একটি নির্বাচনের রোডম্যাপ বাংলাদেশের জনগণের কাছে তারা প্রকাশ করবে, এটা আমরা প্রত্যাশা করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাশেদ খান এবং মিস শিরিন সুলতানা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, দুই রাজনীতিক কথা বলছিলেন এবং দুজনেরই একটাই চাওয়া, সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এবং অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এবং ওনারা মনে করেন যে নির্বাচন না হলে আসলে সংকট আরও বাড়বে এবং সেই সংকট সবার জন্যে, তবে বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের জন্য আরও বেশি হবে। আরেকটি বিষয় ওনারা খুব স্পষ্ট করে বলেছেন যে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটি অরাজনৈতিক সরকার, এই সরকার একটি অনির্বাচিত সরকার। কাজেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় বা বৈদেশিক নীতির বিষয়ে কোনো সম্পর্কিত কোনো বিষয়, সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে জনগণের এবং জনগণের যে প্রতিনিধিত্ব যারা করে, যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এর বাইরে কোনো প্রক্রিয়ায় কোনোভাবেই, কারণ এই সরকারের কাজই হচ্ছে রুটিন কাজ করবার জন্য, যেহেতু তারা একটু এক্সটেন্ডেড সময় নিয়ে আছেন, অনেক কিছুই তারা করতে পারেন, কিন্তু এরকম জাতীয় গুরুত্বপূর্ণ বা বৈদেশিক নীতির সঙ্গে সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার এখতিয়ার তাদের নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।